হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে এসেছি। কোন সেকেন্ড চ্যাপ্টার? ক্লাস 12 এর। ক্লাস 12 এর যে সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, মানে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। হ্যাঁ, না, এটা মানুষের যৌন জনন নয়, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। মানুষের যৌন জনন একটু পরের চ্যাপ্টারে পড়বো। আজকে আমরা যেটা পড়বো, একটা দেখো সপুষ্পক উদ্ভিদ মানে অ্যাঞ্জিওস্পার্ম যে প্ল্যান্টটা, ওরা কিভাবে যৌন জনন সংঘটিত করে। একটা প্ল্যান্টের মধ্যে তুমি যদি ডিসকাস করো, একটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট, ফ্লাওয়ার হচ্ছে আলটিমেটলি কি জিনিস? একটা আমাদের এনভায়রনমেন্ট, আমাদের আর্থ যে এত সুন্দর ডিউ টু ফ্লাওয়ারের জন্য। ফ্লাওয়ার একটা তার ইম্পর্টেন্ট পার্ট রোল প্লে করে, কিন্তু একটা প্ল্যান্টের ক্ষেত্রে ফ্লাওয়ারটা হচ্ছে তার রিপ্রোডাক্টিভ পার্ট। তুমি যদি একটা প্ল্যান্টের স্ট্রাকচারকে নিয়ে ডিসকাস করো, দেখবে প্ল্যান্টের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ পার্টস হয়। একটা তার রুট, লিফ, স্টেম, এই তিনটে হচ্ছে ভেজিটেটিভ পার্ট, অঙ্গজ পার্ট। আর এই যে ফ্লাওয়ার, সেটা হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ পার্ট। রাইট, রিপ্রোডাক্টিভ পার্ট মানে ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে। এই ফ্লাওয়ারগুলো কিন্তু একই টাইপের হয় না, ডিফারেন্ট টাইপসের হয়, তাদের অ্যারেঞ্জমেন্টগুলো ডিফারেন্ট টাইপের। বাট এখানে তোমাকে কিছু ছোট ছোট টার্ম ভালো করে শিখতে হবে, মানে একটা ফুলের গঠনটা কি, তার ডিফারেন্ট পার্টসগুলো কি কি। এখানে দেখো, প্রথম যে পার্টটার কথা বলছি এটা হচ্ছে সেপেলস। বৃতি, দলমণ্ডল, এসব নামগুলো আমাদের শিখতে হবে। যেহেতু এই ক্লাসটা আমাদের বোর্ড, তার সঙ্গে মেডিকেলের পার্টটাও আমাদের এখানে কভারিং করার আমরা যতখানি সম্ভব চেষ্টা করব। একটা বেস তৈরি হয়ে যাবে এখানে। সেই জন্য তোমাকে এই বেঙ্গলি পার্ট নামগুলোর সঙ্গেও ইংলিশ নামগুলো কিন্তু এই চ্যাপ্টারের জন্য এই পার্টগুলো ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এগুলোকে বৃতি না বলে এগুলোকে সেপেলস বলে মনে রাখবে, তাহলে অনেক ইজি হবে জিনিসটা। কি কি পার্টস আছে? এটা হচ্ছে পেটেলস। সেপেলস কি করে? একটা ফ্লাওয়ার যখন বার্ড স্টেজে থাকে, মানে কুঁড়ি অবস্থায় থাকে, প্রোটেক্ট করে। এই দেখো পেটেলস গুলো কালারফুল হওয়ার জন্য ওরা পলিনেশনে হেল্প করতে থাকে। ভেরি ইম্পর্টেন্ট। স্টেমেন, যেটা তার মেল পার্টটার মধ্যে আসে, এইখানে তোমার পোলেন গ্রেনস তৈরি হতে থাকে। পোলেন গ্রেনস হচ্ছে একটা মেল পার্ট, মেল গ্যামেটস বলতে পারো। এই হচ্ছে কার্পেল, যেটা হচ্ছে তোমার ফিমেল পার্টস এর মধ্যে আসে। দেখো এই পার্টস গুলোর মধ্যে সেপেলস, পেটেলস, এই দুটো হচ্ছে অ্যাক্সেসরিজ পার্ট। আর সেমেন আর এই তোমার স্টেমেন আর কার্পেল, এই দুটোকে আমরা কি বলছি? রিপ্রোডাক্টিভ পার্ট, মানে ডাইরেক্টলি ওরা রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে। তুমি যদি একটা চায়না রোজের ক্ষেত্রে দেখবে, এই পার্টটাকে আমরা স্টেমেন বলছি, মানে মেল পার্ট। এর মধ্যেই দেখবে ফিমেল পার্টটাকে গাইনোসিয়াম বলি। এর মধ্যে আছে স্টিগমা, স্টাইল আর ওভারি। আর এই ওভারির মধ্যেই আছে ওভিউল, আর ওভিউলের মধ্যেই আছে এক্সেল, যেখানে দেখবে ফার্টিলাইজেশন হয়। এবার তোমাকে একটা জিনিস দেখাই, কোশ্চেনগুলো আমরা পরে আসবো। এই যে কমন যে ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এটাকে নিয়ে আমাদের প্র্যাকটিক্যালি বেশি ডিসকাস করতে হয়, সেটা হচ্ছে চায়না রোজ। এই চায়না রোজ ফ্লাওয়ারটা কিন্তু মোস্ট কমন। একটা স্টেমের সঙ্গে দেখো এইভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে। লিফ আর ফ্লাওয়ারের মধ্যে কিন্তু একটা খুব বড় ডিফারেন্স। লিফ কিন্তু ফার্টিলাইজেশন ইনভলভ হয় না, ফ্লাওয়ার কিন্তু হয়। তাহলে আমরা এই ফ্লাওয়ারের মধ্যে ডিফারেন্ট পার্টস গুলোকে নিয়ে অলরেডি কথা বললাম। তাহলে এইগুলোকে মনে রাখবো আমরা, সেপেলস অ্যান্ড পেটেলস। এগুলোকে আমরা বলছি অ্যাক্সেসরিজ বা সহযোগী পার্ট। আর পেটেলসও তাই। পেটেলস বলতে পারি সহকারী, মানে সহযোগী বলতে পারি, বিকজ দে আর হেল্প ইন পলিনেশন। যখন পরাগ সংযোগের সময় এরা একটা ইনসেক্টকে অ্যাট্রাক্ট করতে হেল্প করে। আর এই কিন্তু বলেছিলাম আমরা, দেখো মেল পার্টটা, স্টেমেন পার্টটা, যার মধ্যে দুটো পার্ট আছে, একটাকে বলছি অ্যান্থার আর একটাকে আমরা বলছি ফিলামেন্ট। দেখো এই ইয়েলো কালার পার্টটা অ্যান্থার দেখতে পাচ্ছ, আর ফিমেলের মধ্যে এটা হচ্ছে কার্পেল পার্টটা। কার্পেল মানে যেটা হচ্ছে ফিমেল পার্ট, গাইনোসিয়াম বলতে পারি। ওর ভেতরে এরকম ওভিউল থাকে। দেখো এই ওভিউল থেকে কি তৈরি হয় জানো? ওভিউল থেকে তৈরি হয় সিড, আর ওভারি থেকে তৈরি হয় ফ্রুট তৈরি হয়। ভেরি গুড। তাহলে এই পার্টটা, এই চ্যাপ্টারটা ভেরি ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? এই চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে আমরা একটা বেসিক আইডিয়া পাবো রিপ্রোডাকশনের, যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কিভাবে হয়। কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশনে দুটো গ্যামেটস এর দরকার, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটস এর দরকার। এই নিয়ে আমরা আগের চ্যাপ্টারের মধ্যে ডিসকাসও করেছি, তার কিছু ইন্ট্রোডাকশন পয়েন্ট। বাট ইন হিয়ার উই ডিসকাস অ্যাবাউট সাম ডিটেলস অ্যাবাউট দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। সো ওয়ান বাই ওয়ান দেখো, আমরা চলে আসি আমাদের পরের পার্টটার মধ্যে, যেটা হচ্ছে তোমার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এই চ্যাপ্টারটাকে আমাদের যেহেতু বোর্ড আর মেডিকেল দুটোর কথাই একসঙ্গে ভাবতে হচ্ছে, সেই হিসাবে আমরা এখানে এই চ্যাপ্টারটাকে ছোট ছোট অনেকগুলো টপিকে ভেঙে দিয়েছি।
তোমাকে প্রত্যেকটা টপিক সম্বন্ধে পড়তে হবে। এর সঙ্গে দেখবে আমি মেডিকেলের জন্য আরেকটা ক্লাস করব তোমাকে, সেই ক্লাসটা ফলো করবে, আর এনসিইআরটির বই পড়বে আর নোটস তৈরি করবে। বোর্ডের জন্য নোটস এটা হবে, যেহেতু তুমি বাংলা মিডিয়ামের যদি স্টুডেন্ট হও তাহলে কিন্তু তোমাকে বাংলা মিডিয়ামের নোটসটা এই ধরনের কিছু নোটস বা তোমার কোনো টিভি নাম্বারের বই বা কিছু রেফারেন্স বই দেখে নোটটাকে প্রিপারেশন করতে হবে। আমি তোমার মাথায় এভরি টপিক সুন্দরভাবে দেখো বুঝিয়ে দিচ্ছি, যে তোমার চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং লাগে। সেই জন্য এই চ্যাপ্টারটাকে আমরা দেখো 9টা ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে ফুলের আকৃতি ও গঠন, দ্যাট মিনস দ্য স্ট্রাকচার অফ ফ্লাওয়ার্স, রাইট, and how they ultimately help in the reproduction process. And second of one, that is the পুংলিঙ্গধরের গঠন। পুংলিঙ্গধর means that is the male reproductive parts of the flower. We discuss it in that particular part. স্ত্রীলিঙ্গধরের গঠন, স্ত্রীলিঙ্গধরের মধ্যে কি আসছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ফিমেল গ্যামেটোফাইটস, তার আলটিমেটলি স্ট্রাকচারটা কেমন, গাইনোসিয়াম যাকে আমরা বলতেই পারি। পরাগযোগ ও তার প্রয়োগ, পরাগযোগ মানে আসছে আলটিমেটলি কি বলছি আমরা, পরাগযোগ মানে পলিনেশন। এই পলিনেশনটা কেমন ভাবে হয়, এটা ক প্রকারে তোমরা ছোটবেলায় পড়েছিলে, দেখবে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ, সেটা এখানে আমরা কিন্তু ডিসকাশনের মধ্যে আনবো। পলিনেশন মানে কি হয়, এখানে তোমার মেল গ্যামেটটা মেনলি ট্রান্সফার হয়, তাই তো, কিন্তু মেল গ্যামেটটা ট্রান্সফার করাটা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা হচ্ছে কি, সেটা হচ্ছে নিষেক। উদ্ভিদের নিষেক মানে ফার্টিলাইজেশন। এই চ্যাপ্টারটার জন্য কিন্তু অনেকগুলো ইংলিশ টার্ম বাবা ভালো করে মনে রাখতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু তোমার মধ্যে কনফিউশন বাড়বে। ইংলিশ টার্মগুলো বেশি জানবে একটু, যেমন নিষেক, বা দেখো ইংলিশটা অনেক ইজি, ফার্টিলাইজেশন। নিষেকের পরিবর্তন, নিষেকত্বর পরিবর্তন, দ্যাট মিনস এটাকে বলতে পারো আফটার ফার্টিলাইজেশন হোয়াট ইজ হ্যাপেন ইন দ্যাট পার্টিকুলার ফ্লাওয়ার। দ্যাট মিনস কিভাবে ফ্লাওয়ার থেকে তোমার একটা ওভারি থেকে ফ্রুট তৈরি হয় আর ওভিউল থেকে সিড তৈরি হয়, সেটা আমরা এই পার্টের মধ্যে ডিসকাস করব। তার ফল তো তৈরি হলো, বাট এটা ফলের গঠনটা কি রকম, তার আউটার মেমব্রেনটা কি রকম, সেগুলোকে নিয়ে ডিসকাশনের মধ্যে আসবো। বীজ মানে যেটাকে আমরা সিড বলছি, এটা 2 টাইপের হয়, আমরা ছোটবেলায় শিখেছিলাম, একবীজপত্রী, দ্বিবীজপত্রী। মানে কি ইংলিশে কি বলবো, মনোকটিলেডেন্স আর ডাইকটিলেডেন্স। ভেরি গুড। আর এখানে আমরা 9 নাম্বার টপিকের মধ্যে আমরা বিশেষ কয়েকটা প্রকারের জনন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তার মধ্যে আসবো অ্যাপোমিক্সিস আসবো, তার মধ্যে আমরা পার্থেনোজেনেসিস আনবো, তার মধ্যে আমরা পার্থেনোকার্পি আনবো, আর বউ ভ্রূণটা আনবো। এই কয়েকটা টপিক আমরা ডিসকাস করব এর মানে লাস্ট টপিকের আন্ডারে। চলো আমরা এক একটা টপিক সম্বন্ধে এবার ডিসকাশনের মধ্যে আসি। প্রথম যে টপিকটাকে নিয়ে আমরা কথা বলবো যেটা হচ্ছে টপিক 1, যেটা হচ্ছে তোমার ফুলের আকৃতি ও গঠন, দ্যাট মিনস দ্য স্ট্রাকচার অফ এ ফ্লাওয়ার। ইউ নো দ্য ডিফারেন্ট পার্টস ইজ দেয়ার ইন দ্য ফ্লাওয়ার, বাট হোয়াট ইজ ফ্লাওয়ার? তুমি ফ্লাওয়ার কাকে বলবে? ফ্লাওয়ার হচ্ছে সীমিত বৃদ্ধি সম্পন্ন এবং ফল এবং বীজ সৃষ্টিকারী একটা তোমার বিটপ। দুটো অংশ হয় ফুলের মধ্যে। বিটপ মানে একটা গাছের বিটপ অংশ মানে তার যেটা তার মাটির ওপরে থাকে, একটা ফুল মাটির ওপরের ওই অংশ থেকেই তৈরি হয়, বাট ফ্লাওয়ারের একটা বৃদ্ধিটা সীমিত, মানে ও সারা মানে বেড়ে যেতে থাকবে এরকম ব্যাপারটা হয় না কিন্তু। আর এটা মেনলি কি জিনিস, এই যে ফুল তার থেকে দুটো মেন ঘটনা ঘটে, ফল এবং বীজ সৃষ্টি হয়। এবার তোমাকে একটা আদর্শ ফুলের কথা বলি। আদর্শ ফুল মানে যাকে তুমি বলবে মানে কমপ্লিট ফ্লাওয়ার। কমপ্লিট ফ্লাওয়ার মানে তার মধ্যে 4টে স্তবক বর্তমান, মানে 4টে স্তবক মানে ইংলিশে কি বলবো, 4 হোলস প্রেজেন্ট আছে। এই 4 হোলস গুলো কি কি? নাম্বার 1 বৃতি, নাম্বার 2 দলমণ্ডল, পুংস্তবক আর স্ত্রীস্তবক। একটু আগে আমরা ইংলিশেও শিখেছিলাম তাই না, সেই সেপেলস তাই না, বা ক্যালেক্স, সেই করোলা, তারপর আমরা কি বললাম অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম। এই যে কোনো মনে করো ফিমেলের কোনো যদি বলি করি কোনো সেক্সুয়াল কোনো প্রবলেম হয়, তুমি তাকে কোথায় নিয়ে যাবে, কোন ডক্টরের কাছে? গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাবে না? সেই গাইনোকোলজিস্ট থেকে তুমি মনে রাখবে ভালো করে, গাইনোকোলজিস্ট মানে ফিমেল ব্যাপারটা আছে। তাহলে এখানেও কি এলো, গাইনোসিয়াম মানে স্ত্রীস্তবকের কথা বলছি, মানে ফিমেল পার্টের কথা। এবার দেখো তাহলে আমরা প্রত্যেকটা জিনিসগুলোকে নিয়ে একটু একটু করে চলো ডিসকাস করি। আমরা এটুকুনি বুঝলাম যে একটা আদর্শ ফুল তার মধ্যে এরকম 4টে স্তবক থাকে। এবার দেখো একটা সম্পূর্ণ ফুলের মধ্যে আমরা এটাকে কি কি ভাগে ভাগ করেছি দেখো এর পার্টস গুলোকে নিয়ে।
প্রথম হচ্ছে একটা পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্ত কি জিনিসটা? এটা হচ্ছে একটা দণ্ডাকার, মানে লম্বা এই ধরনের একটা স্ট্রাকচার, লম্বা স্ট্রাকচার হচ্ছে, আর এটা সবুজ বর্ণের হয়, মানে গ্রিন কালারের হচ্ছে। আর মেন এর কাজটা হচ্ছে মনে করো একটা ফুলকে তার কাণ্ডের সঙ্গে যুক্ত করে রাখা, এটাকেই সেই জন্য আমরা বলছি পুষ্পবৃন্ত। এরপর দেখো পুষ্পাক্ষ, পরের পার্টটা কোথায় আছে সেটা, এটা হচ্ছে সেই বৃন্ত বললাম লম্বা মতো স্ট্রাকচার, তার শীর্ষে অবস্থিত, এটাকে আমরা বলছি পুষ্পাক্ষ। এবার পুষ্পাক্ষ কাজটা কি? এখানে যে পুষ্পস্তবক গুলো ওখানে সাজানো থাকে পুষ্পাক্ষের ওপর, থালামাস বলতে পারি এটাকে আমরা। নেক্সট দেখো যেটা হচ্ছে পুষ্পস্তবক, তাহলে এই দুটোর মধ্যে একটাকে আমরা কি বললাম, একটাকে ইংলিশে বললে পেডিসেলস, আর একটাকে আমরা কি বললাম, থ্যালামাস, মানে একদম লম্বা দণ্ডাকৃতি পার্টটাকে বলছি আমরা কি জিনিস, পেডিসেল। তারপরে একটু গোল মতো এরকম সোয়েলাপ করা স্ট্রাকচার আছে এইরকম ধরনের, সেটাকে আমরা বললাম পুষ্পাক্ষ। আর পুষ্পাক্ষের ওপরই বিভিন্ন স্তবকগুলো সাজানো আছে। এবার চলো এই যে তোমার পুষ্পস্তবকগুলো কি কি, পুষ্পস্তবকগুলোকে আমরা দেখো দুটো ভাগে ভেঙে দিয়েছি। একটাকে আমরা বলছি সাহায্যকারী স্তবক, আর একটাকে বলছি আমরা জননগত স্তবক বা জনন স্তবক। সাহায্যকারী স্তবকগুলো মানে জননে সাহায্য করে বা সেটা পরোক্ষভাবে, আর তোমার জনন স্তবকগুলো প্রত্যক্ষভাবে সহায়তা করে। তাহলে চলো প্রথম যদি সাহায্যকারী স্তবকগুলোর মধ্যে আসি, প্রথম হচ্ছে বৃতি। বৃতি আমরা একটু আগে পড়েছিলাম যেটা হচ্ছে ক্যালিক্স, মানে এটা সরু সরু পাতার মতো এক অংশ দিয়ে তৈরি, মানে জবা ফুলের কথা ভাবো, জবা ফুলের মধ্যে একটা সেই সবুজ বর্ণের পার্ট ছিল না, সবুজ পাতার মতো অংশ, সেটাকে আমরা বলছি বৃতি। এবার প্রতিটি ছোট অংশকে আমরা কি বলছি, বৃত্তাংশ। দুটোর মধ্যে ডিফারেন্স পাবো, পুরো যে জিনিসটাকে আমরা কি বললাম, অংশটাকে আমরা বললাম বৃত্তি। এবার তার মধ্যে এরকম ভাবে প্রত্যেকটা এরকম অংশকে আমরা কি বললাম, বৃত্তাংশ, মানে বৃত্তির অংশ, তাকে বৃত্তাংশ বলতে পারি। এবার বৃত্তাংশ তো হলো, এবার যে বৃত্তাংশগুলো, এগুলো একটা বৃত্তাংশ ভাবো, এই বৃত্তাংশগুলো কি নিজেদের মধ্যে জুড়ে আছে না নিজেদের মধ্যে এরকম ছাড়াছাড়ি অবস্থায় আছে, তার উপর বেস করে আমরা এটা দুটো ভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি মুক্ত বৃত্তি, আর একটাকে বলছি যুক্ত বৃত্তি। পার্থক্যটা কি হলো, দেখ মুক্ত আর যুক্ত, মুক্ত মানে এগুলো ফ্রি আছে, ফ্রি মানে এখানে দেখতে পাচ্ছ কি আছে, ফ্রি হলে অনেকগুলো থাকবে, এটাকে তাই আমরা ইংলিশে বলি পলিসেপেলাস। যখন একসঙ্গে থাকবে এরকম ভাবে দেখো কি হয়ে আছে, এটা ইউনাইটেড, মানে যুক্ত হয়ে আছে। তুমি জবা গাছের মধ্যে এরকম যুক্ত বৃত্তি দেখতে পাবে, আর সর্ষে গাছটার মধ্যে যে ফুল হয় না, সেই ফুলটার মধ্যে তুমি এইভাবে মুক্ত বৃত্তি দেখতে পাবে। তাহলে বৃত্তাংশগুলো নিজেদের মধ্যে কিভাবে অ্যাটাচ হয়ে আছে না নেই, তার উপর বেশ করে আমরা দুটো পার্ট পেলাম, কি কি, পলিসেপেলাস আর গ্যামোসেপেলাস। বাংলায় কি বললাম, মুক্ত আর একটা যুক্ত। এটা তো হলো, চলো এবার আমরা যাই দলমণ্ডল। দলমণ্ডল যেটাকে আমরা কি বললাম, করলা বলছিলাম, বেশ কালারফুল পার্ট হয় না, রেড কালারের হয়, ডিফারেন্ট কালার হয়, শুধু রেড কালারের কেন, জবা ফুলটা আমরা বেশি লাল বর্ণের দেখেছি, রেড কালারের। বাট এই উজ্জ্বল বর্ণের জন্য দেখো উজ্জ্বল বর্ণ হয় আবার উজ্জ্বল গন্ধ হয়। এবার উজ্জ্বল আর গন্ধ আর বর্ণ হওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে, সে কি কারণটা জানো? এই কারণটা হচ্ছে মেনলি পলিনেশন বা পরাগ সংযোগের সময় কোনো একটা ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার জন্য। আমরা যেমন ভাবে আমরা বৃত্তাংশ বললাম, সেইভাবে দলমণ্ডলের প্রত্যেকটা অংশকে আমরা বলছি দলাংশ। তাহলে কি বলছে এটাকে, দলাংশ। তাহলে দেখো দলাংশ হচ্ছে দলমণ্ডলের পার্ট। এবার ঠিক একইভাবে এই দলমণ্ডলের যে পার্ট মানে দলাংশ, সেগুলো কি একসঙ্গে এরকম জুড়ে আছে না তারা ফ্রি হয়ে আছে, মুক্ত অবস্থায় আছে? খুব ইজি এই পার্টটা, এর ওপর পার্ট করে আমরা মুক্ত দল আর যুক্ত দল বললাম। মুক্ত দল তুমি এটা কোথায় দেখতে পাবে, সর্ষের মধ্যে। আর শিউলি ফুল দেখেছো, খুব সুন্দর হয় না, এই শরৎকালে হয়, সেইখানে তোমার শিউলি ফুলের মধ্যে তুমি যুক্ত দল দেখতে পাবে। এটা ফুল নিয়ে দেখবে যে ওদের মধ্যে যে তোমার পাপড়িগুলো আছে না, মানে দলমণ্ডলগুলো নিজেদের মধ্যে যুক্ত অবস্থায় আছে। তাহলে এইগুলো হচ্ছে তোমার সাহায্যকারী স্তবক। এবার চলো সাহায্যকারী স্তবকের পর আমরা দেখি মেন যে জনন স্তবকগুলো। তাহলে জনন স্তবককে মেনলি আমরা দুটো ভাগে ভাগ করে দিই। চলো, একটাকে আমরা কি বলছি স্ত্রী স্তবক, আর একটাকে বলছি আমরা পুংস্তবক। ইংলিশে কি শিখিয়েছি,
একটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম আর একটাকে বলছি গাইনোসিয়াম। ভেরি গুড। এবার অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়ামের মধ্যে এই যে আমি তোমায় বললাম একটু আগে, যেটা হচ্ছে স্টেমেন পার্টটা, সিঙ্গেল এক একটা ইউনিটকে স্টেমেন বলছি, আর পুরো জিনিসটাকে আমরা কি বলছি অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক। এর মধ্যে একটা কি আছে, এরকম পুংদণ্ড আছে, পুংদণ্ডের উপরে আছে পরাগধানী, মানে কি হয় যেখানে থেকে পরাগ রেণু উৎপন্ন হয়, তাই সেটাকে পরাগধানী বলছি। বাট পরাগধানী আর এই দণ্ড যেটা, সেটার মাঝখানে একটা যোগাযোগকারী একটা কোনো অংশ থাকবে তো, যে যুক্ত করে রেখেছে, তাকে আমরা বলছি যোজক। আর এই যোজকের থেকে আলটিমেটলি পরাগ রেণু উৎপন্নটা হয়, মানে হয়ে পরাগধানী যেটা, সেখান থেকে তোমার এখানে অ্যান্থার বলছি, ওটাকে বাস্ট করে, যখন বাস্ট মানে ওটা ভেঙে যায়, ভেঙে পরাগ রেণুগুলো আমাদের এনভায়রনমেন্টে ছড়িয়ে যেতে থাকে। এবার দেখো, যেটাকে আমরা স্ত্রীস্তবক বললাম, স্ত্রীস্তবকের মধ্যে তিনটে টাপ আছে, মানে পার্ট আছে। একটাকে আমরা কি বলছি, ওপরে যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলছি কি জিনিস, স্টিগমা, স্টিগমা। আর একটাকে আমরা বলছি, দেখো যেটা হচ্ছে গর্ভমুণ্ড, স্টিগমা আর গর্ভমুণ্ড, ইংলিশগুলো মনে রাখো। তারপর কি বলছি, গর্ভদণ্ড, যেটাকে ইংলিশে বললাম স্টাইল। বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে তোমার ওভারি, যে নিচে এই পার্টটা দেখো, এই পার্টটা, ওটাকে কি বলছি আমরা, ডিম্বাশয়। ডিম্বাশয়ের মধ্যে কি থাকে, ডিম্বক থাকে। ডিম্বকের ইংলিশ কি, ওভিউল। তোমাকে ইংলিশ টার্মসগুলো কিন্তু এইভাবে পরিচয় আমি করিয়ে দিচ্ছি, কারণ তোমার যখন মেডিকেলের ক্লাসে তোমার এনসিইআরটির বই ফলো করতে হবে, যাতে তখন তোমার সুবিধা হয়। বুঝে গেছে ব্যাপারটা? এবার দেখো, যদি তোমার খুব ইজি করে বলি, ভেরি একটা ইন্টারেস্টিং জিনিস, স্ত্রীস্তবকের প্রত্যেকটা অংশকে আমরা কি বলছি, গর্ভপত্র। মানে অনেকগুলো পার্ট থাকতে পারে, প্রত্যেকটা পার্টকে আমরা গর্ভপত্র বলছি। এবার গর্ভপত্রগুলো আবার নিজেদের মধ্যে কি যুক্ত আছে না মুক্ত আছে, এর উপর দুটো পার্ট বলি। একটা হচ্ছে যুক্ত গর্ভপত্রী, যেটা তুমি জমার মধ্যে দেখবে, আর মুক্ত গর্ভপত্রী, মানে তোমার ওই গর্ভপত্রগুলো মুক্ত অবস্থায় আছে, তুমি কার মধ্যে দেখবে, তুমি এটা চাপার মধ্যে দেখবে। এই হচ্ছে আমাদের একটা ফুলের তার গঠন। মানে কি কি দেখলাম আমরা, মেন পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ, পুষ্পস্তবক। পুষ্পস্তবককে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সাহায্যকারী স্তবক আর একটা হচ্ছে জননস্তবক। সাহায্যকারী স্তবকের মধ্যে বৃত্তি আর একটা দলমণ্ডল। জননস্তবকের মধ্যে দুটো পার্ট, কি কি সেগুলো, পুংস্তবক আর একটা হচ্ছে তোমার স্ত্রীস্তবক। তাহলে এতখানি পার্টটা বোঝা গেল। এবার চলো ফুলের গঠন তো বুঝলাম, এবার একটা একটা পার্ট সম্বন্ধে আমরা ডিসকাস করব। তার আগে একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। পেরিয়ান্থ বলে একটা স্ট্রাকচার ছিল, এটাকে ইংলিশে বাংলায় তো পেরিয়ান্থ বলে, বাংলায় কি বলে, বাংলায় বলে পুষ্পপুট। মানে কি, বৃত্তি ও দলমণ্ডল যখন একক একইভাবে যুক্ত থাকে, তুমি এটা খুব ভালো দেখবে রজনীগন্ধা ফুলের মধ্যে। হ্যাঁ, ওই ফুলের মধ্যে তুমি দেখবে নিচের একটু সেই পার্টটা না, মানে বৃত্তি পার্টটা একটু সবুজ বর্ণেরই হয়, কিন্তু দলমণ্ডলের সঙ্গে পুরোপুরি জুড়ে আছে, একই সঙ্গে, আলাদাভাবে তুমি ডিস্টিংগুইশ করতে পারবে না। এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলি পেরিয়ান্থ অথবা পুষ্পপুট। দেখো, এতখানি আমরা যে পার্টটা পড়লাম, এর মধ্যে থেকে অনেকগুলো কোশ্চেন আসছে। এই কোশ্চেনগুলোকে তোমাকে রাইট ডাউন করে নাও, এবং এই কোশ্চেন পুরো নোটটাকে রাইট ডাউন করতে হবে, এবং এই কোশ্চেনগুলোকে তোমাকে আলাদাভাবে তোমার বোর্ডের জন্য তৈরি করে রাখতে হবে। এবার এর মধ্যে তাহলে কি কি এলো কোশ্চেনগুলো, পার্থক্য লেখো। প্রথমে এলো বৃত্তি আর দলমণ্ডল। বির মধ্যে কি এলো, পুংস্তবক ও স্ত্রীস্তবক। সির মধ্যে মুক্ত বৃত্তি, যুক্ত বৃত্তি। ডি এর মধ্যে কি এলো, মুক্ত দল ও যুক্ত দল। ই এর মধ্যে একটা পার্থক্য দেখো, যুক্ত গর্ভপত্রী ও মুক্ত গর্ভপত্রী। আর ই একটা ছোট কোশ্চেন দেওয়া আছে, যেটাকে আমরা বলছি পুষ্পপুট বলতে কি বোঝো। এই কোশ্চেনগুলোকে তোমাকে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে তোমার বোর্ডের এক্সামের জন্য। এবার চলো আমরা মেল পার্ট তার স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করি। মানে যেটা হচ্ছে তোমার পুংলিঙ্গধরের গঠন ও পরাগরেণু। তোমার কোশ্চেন আসার জন্য ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখো। পুংলিঙ্গধর গঠন তো দেখবো, তাহলে প্রথম দেখি আমরা পরাগরেণু বা পুংরেণু, যাকে আমরা ইংলিশে কি বলবো, পোলেন গ্রেন। এবার এই পুংলিঙ্গধরের আলটিমেটলি একটা প্রথম কোষ, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো মেইনলি তোমার মাইক্রোস্পোরাঞ্জিয়াম, মানে যেখান থেকে পোলেন গ্রেনস তৈরি হয়। পোলেন গ্রেনস মানে কোথায় তৈরি হয় বলো তো, সেই অ্যান্থারের মধ্যে পার্টটা, অ্যান্থার, তাই তো, ওই অ্যান্থারের মধ্যে তৈরি হবে। এখানে একটা বলছি আমরা প্রসেসটার নাম শোনো ভালো করে,
মাইক্রোগ্যামেটোজেনেসিস। আমরা সব সময় যে মেল গ্যামেটটা তৈরি হয় না তাকে বলে মাইক্রোস্পোর, আর মাইক্রোস্পোর যেটা একটা গ্যামেটিক সেল একটা, সেখান থেকে আমরা বলছি এটাকে মাইক্রোগ্যামেটোজেনেসিস, মানে পুংরেণু গঠন পদ্ধতি। জেনেসিস মানে পদ্ধতির মধ্যে আসছে। এবার দেখো প্রথম আমরা একটু দেখি তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে তোমার পুংলিঙ্গধরের গঠনের পর্যায়গুলো। প্রথম হচ্ছে পুংরেণুর গঠন হতে হবে, নাহলে আলটিমেটলি কি ট্রান্সফার হবে, প্রথমে সেই কোষটাকে তৈরি হতে হবে তো, গ্যামেট কোষটা। তারপর অঙ্গজ ও জেনারেটিভ কোষের গঠন হতে হবে। পোলেন গ্রেন শুধু হলে হবে না, ওর ভেতরে দুটো নিউক্লিয়াস থাকে, ভেজিটেটিভ নিউক্লিয়াস আর জেনারেটিভ নিউক্লিয়াস। ওই নিউক্লিয়াস সমন্বয়ে সেল আছে, ওই সেলগুলোর নামই ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেল। ওগুলো আসল জিনিস, মানে ওগুলো ভেতরে তৈরি করতে হবে। তারপরে জেনারেটিভ কোষ বিভাজন হয়েও এবং পুং গ্যামেট গঠিত হয়। একসময় তোমাকে আমরা ফার্টিলাইজেশন প্রসেস দেখাবো। ওই ফার্টিলাইজেশন প্রসেসে দেখবে এই যে তোমার পুংরেণু, সেইখান থেকে জেনারেটিভ নিউক্লিয়াসটা প্রথমে তোমার কোথায় গিয়ে ঢোকে, সেই ওভিউলের মধ্যে গিয়ে ঢোকে। জেনারেটিভ নিউক্লিয়াস যখন ঢোকে না, দুটো নিউক্লিয়াস তৈরি করে। একটা নিউক্লিয়াস এক্সেল এর সঙ্গে ফিউশন করে, আর একটা নিউক্লিয়াস সেটা হচ্ছে পোলার নিউক্লিয়াসের সঙ্গে ফিউশন করে। ফার্টিলাইজেশন ওটা আমরা বোঝাবো তোমাকে। বাট এবার দেখো এই পরাগরেণু যেটা কোথায় থাকে, ওটা থাকে পরাগধানীর মধ্যে। পরাগধানীকে আমরা ইংলিশে কি বলছি, অ্যান্থার। So where the pollen grains are present inside the anther. এবার তোমাকে যদি দেখাই এই যে তোমার পরাগরেণু, প্রথম তার ত্বকটাকে দেখি, ত্বক মানে তার বাইরের আবরণটাকে দেখো। এখানে দুটো আবরণ আছে, একটা হচ্ছে তোমার বহিঃস্থক আর একটাকে বলছি আমরা অন্তঃস্থক। বহিঃস্থক মানে বাইরের আবরণ, অন্তঃস্থক মানে ইন্টারনাল মেমব্রেন বা মানে ভেতরের পর্দা। বাট এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, দেখো এদের এটা গঠনগত দিক থেকে এটা আলাদা। শুধু বাইরের ত্বক আর ভেতরের ত্বক বললে হবে না, ভেতরের ত্বকটা কিন্তু অনেক বেশি দৃঢ় আর অন্তঃস্থকটা কম্পারেটিভলি অনেক বেশি পাতলা। এবার পাতলা তো হলোই বুঝলাম, বাট আরো কিছু কি পার্থক্য আছে? হ্যাঁ, একটা ভেরি ইম্পর্টেন্ট পার্থক্য শোনো। বহিঃস্থকটা তৈরি হচ্ছে স্পোরোপোলিনিন দিয়ে গঠিত হয়। কি দিয়ে তৈরি হয়? স্পোরোপোলিনিন। এটার জন্যই কিন্তু একটা পোলেন গ্রেন না অনেক দিন সার্ভাইভ করতে পারে, কারণ এই স্পোরোপোলিনিনটা একটা ভেরি রেজিস্টিভ স্ট্রাকচার। আর অন্তঃস্থক যেটা, সেটা তো ভেতরের একটা স্তর। এবার দেখো এই অন্তঃস্থক বলতে যদি বলি এটা বাইরের স্তর, এটাকে অন্তঃস্থক বলছো। অন্তঃস্থকটা কি দিয়ে তৈরি হচ্ছে তোমার? অন্তঃস্থকটা যেটা সেলুলোজ দিয়ে গঠিত হচ্ছে। এবার বহিঃস্থকের আবার দুটো পার্ট আছে না, তো একটা সেক্সাইন আর একটা নেক্সাইন বলছি। দুটো পার্টের মধ্যে আমরা বহিঃস্থককে ডিভাইড করতে পারি। এবার পরাগরেণুর নিউক্লিয়াস, এবার চলে এই ভেতরের পার্টটা। এখানে তুমি দুটো নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, একটাকে বলছে অঙ্গজ কোষ বা নালী কোষ, যেটা কম্পারেটিভলি বড় আকৃতির হচ্ছে, আর গোল নিউক্লিয়াস এর গঠনগত বৈশিষ্ট্য। আর জেনারেটিভ কোষ যেটা কয়েক প্রকার ক্ষুদ্র, একটু মাকু আকৃতির, মানে কি দুটো অংশটাই আলটিমেটলি দেখো একটু সেই ছুচালো আর কি, এটাকে মাকু আকৃতি বলে। আর দেখো এবার পরাগধানীটা দেখি। পরাগধানী থেকে যখন তোমার একটা পরাগধানী মানে বুঝতেই পারছো সেটা হচ্ছে অ্যান্থার। অ্যান্থার থেকে যখন পরাগরেণুটা মানে বেরিয়ে যায়, মানে রিলিজ হয়, তখন দুটো কন্ডিশন হতে পারে। ম্যাক্সিমাম 70% তুমি গাছের মধ্যেই দেখবে এর মধ্যে দুটো কোষ থাকে, একটা অঙ্গজ কোষ আর একটা জেনারেটিভ কোষ, মানে এই দুটো কোষ দেখতে পাবে। বাট 30% উদ্ভিদের মধ্যে তুমি দেখবে তিনটে কোষ আছে। কি সেই তিনটে কোষ? একটা এরকম নালী কোষ বা অঙ্গজ কোষ, আর জেনারেটিভ কোষটা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। কটা ভাগে? দুটো ভাগ। এটা তুমি 30% অ্যাঞ্জিওস্পার্ম এরকম দেখবে। এই যে পরাগরেণুটা দেখতে পাচ্ছ, যার বহিঃস্থকটা না সব জায়গায় এর মানে থিকনেসটা সমান নয়। কিছু কিছু জায়গায় দেখবে এই পরাগরেণুর বহিঃস্থকটা ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্র থাকে। এই রন্ধ্রগুলোকে আমরা বলছি কি? রেণুরন্ধ্র। এই রেণুরন্ধ্র দিয়ে যখন পোলেন টিউব জেনারেট হয়, যখন আলটিমেটলি কোনো একটা স্টিগমার মধ্যে গিয়ে পড়ে না, কারণ এই এক্সাইনটা তো ভেরি হার্ড লেয়ার, শক্ত, এখান দিয়ে কোনো আলটিমেটলি কোনো তোমার পরাগ নালিকা বেরোতে পারে না। বেরোয় কোথা দিয়ে? এই রেণুরন্ধ্র দিয়ে। মানে যেখানে মনে করো এখানে একটা এরকম ইনভ্যাজিনেট করা পার্ট আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের পরাগরেণুর গঠন, বোঝা গেল পরিষ্কারভাবে। এখান থেকে যে কোশ্চেনটা আসে দেখো, পরাগরেণুর গঠন লেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পার্থক্য লেখো বহিঃস্থক আর অন্তঃস্থকের মধ্যে, আর অঙ্গজ কোষ আর
জেনারেটিভ কোষ, মানে এটাকে ইংলিশে কি বলবো, ভেজিটেটিভ সেল এন্ড জেনারেটিভ সেল, এদের মধ্যে পার্থক্যটা। তাহলে আমরা অনেকটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখলাম। এবার একটা জিনিস মজার দেখো, ছেলেরা তো হলো, এবার মেয়েদের সম্বন্ধে একটু দেখি। মেয়েদের মানে স্ত্রীলিঙ্গ ধরে গঠন। দেখো ছেলেদের বেলায় ব্যাপারটা ছিল মাইক্রো গ্যামেটোজেনেসিস, আর মেয়েদের বেলায় ব্যাপারটা হবে মেগা গ্যামেটোজেনেসিস। ফিমেল শুধু মেগা মানে ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো কতখানি। এবার মেগাস্পোর বা স্ত্রী রেণু থেকে একাধিক নিউক্লিয়াস যুক্ত ভ্রূণস্থলী গঠনের পদ্ধতিকে আমরা বললাম মেগা গ্যামেটোজেনেসিস। মানে এখানে বহু নিউক্লিয়াস থাকবে। কেন বহু নিউক্লিয়াস থাকবে বা বহু নিউক্লিয়াস তৈরি হবে কি করে সেটা দেখো। প্রথম দেখি স্ত্রীলিঙ্গ ধরের গঠনের বিভিন্ন পর্যায়। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালোভাবে বোঝো। প্রথম এটা আমরা স্ট্রাকচারটা কল্পনা করি, তাহলে একটা ফিমেল পার্ট, তার উপরের পার্টটাকে কি বলছি আমরা স্টিগমা, তারপর স্টাইল, তারপরের পার্টটাকে আমরা কি বলছি ওভারি। ওভারি, তাই তো? ওভারির মধ্যে তুমি কি দেখতে পেলে, আছে কি ওভিউল আছে। ওভিউল মানে ডিম্বক। এবার তুমি ওই ডিম্বকের ভেতরে গিয়ে চলো, ডিম্বকের ভেতরে গিয়ে দেখবে একটা কোষ আছে, মেগাস্পোর মাদার সেল বা মেগাস্পোর মাতৃকোষ। কোথায় বুঝতে পারছো তো? ডিম্বকের ভেতরে আছে একটা বড় কোষ ভাবো, আকৃতিতে বড় হয় এবং নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের ফলে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করে। ওই কোষটার মধ্যে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, করে কটা নিউক্লিয়াস তৈরি হয়? দুটো নিউক্লিয়াস তৈরি হলো। পরের স্টেপ দেখো, অপত্য নিউক্লিয়াসটি আবার বিভাজিত হয়ে চারটি নিউক্লিয়াস গঠন করে। তাহলে ডিম্বকের মধ্যে যে তোমার মেগাস্পোর মাতৃকোষ ছিল, কটা নিউক্লিয়াস হলো? চারটে নিউক্লিয়াস। পরের স্টেপে চারটি নিউক্লিয়াস আবার মাইটোসিস প্রথায় বিভাজিত হয়ে তোমার 8টি নিউক্লিয়াস যুক্ত ভ্রূণস্থলী গঠন হলো। কটা নিউক্লিয়াস? 8টা নিউক্লিয়াস। এবার দেখো মজার ঘটনা কি হয়, এই 8টা নিউক্লিয়াসের মধ্যে 4টি নিউক্লিয়াস ডিম্বকের ডিম্বক রন্ধ্রের দিকে চলে যায়, আর 4টি নিউক্লিয়াস কোথায় চলে যায়? ডিম্বক মূলের দিকে। ইংলিশে এটাকে বলে তোমার চালাইজাল এন্ড, আর ডিম্বক রন্ধ্র সেটাকে ইংলিশে বলবো মাইক্রোপাইলার এন্ড, রাইট? তাহলে আলটিমেটলি আমরা কি দেখলাম? In the ovules, the 8 nucleus are produced and 4 nucleus are go to micropilar end. On the other hand, 4 nucleus are go to salazal end. Salazal end মানে ডিম্বক মূলের দিকে। এবার দেখো ডিম্বক রন্ধ্র এবং ডিম্বকের মূল থেকে একটি করে নিউক্লিয়াস, মানে একটা করে চারটাকে ধরে রাখতে পারছেন, একটা নিউক্লিয়াস করে ছেড়ে দিল, মাঝখানে ছেড়ে দিল। ওপর থেকে মানে নিচের দিকে তো ছিল চারটে, ওপরের দিকেও চারটে ছিল, ওপর থেকে একটা নিউক্লিয়াস ছেড়ে দিল, নিচের থেকে একটা নিউক্লিয়াস ছেড়ে দিল। তাহলে ওপরে তিনটে পড়ে রইল কোন দিকে? ইংলিশে যদি বলি চালাইজাল এন্ডের দিকে, ডিম্বক মূলের দিকে, আর তোমার তিনটে পড়ে রইল মাইক্রোপাইলার রিজিয়ন মানে ডিম্বক রন্ধ্রের দিকে। মাঝখানে এবার কটা নিউক্লিয়াস চলে এলো? দুটো নিউক্লিয়াস চলে এলো। তাহলে ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক মূল থেকে একটি করে নিউক্লিয়াস মধ্যভাগে এসে পরস্পরের সঙ্গে মিলিত হলো, মিলিত হয়ে নির্ণীত নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াস বা সেন্ট্রাল সেল গঠন করলো। এবার দেখো ডিম্বক রন্ধ্রের দিকে থাকা তিনটি নিউক্লিয়াস, ডিম্বক রন্ধ্র মানে সেটা বলেছিলাম না মাইক্রোপাইলার এন্ডের দিকে থাকা, ওইখানের ওই তিনটে নিউক্লিয়াসকে আমরা একসঙ্গে বলছি এগ অ্যাপারেটাস। কি নাম বললাম? এগ অ্যাপারেটাস। কোথায় আছে? ডিম্বক রন্ধ্রের দিকে। এবার তিনটি নিউক্লিয়াসের মাঝখানে নিউক্লিয়াস, এরকম তিনটে নিউক্লিয়াস আছে, মাঝের নিউক্লিয়াসটাকে আমরা কি বলছি? এগ সেল, যেটা মেইন দেখো, আর দুটো তার সহকারী দুটো কোষ থাকে, ইংলিশে যাকে বলি সিনার্জিডস। সো ডিম্বক রন্ধ্রের দিকে থাকা তিনটি নিউক্লিয়াসের মুখে আমরা এগ অ্যাপারেটাস বলে বা গঠন করছে। তিনটি নিউক্লিয়াসের মাঝখানে নিউক্লিয়াসকে আমরা এগ নিউক্লিয়াস বলছি এবং পার্শ্ববর্তী নিউক্লিয়াসকে আমরা সহকারী কোষ বা সিনার্জিডস বলছি। এবার অপোজিট দিকটা চলো তো। অপোজিট দিকে ডিম্বক মূলের দিকে, ডিম্বক মূল মানে ইংলিশে কি বলেছি আমরা? চালাইজাল এন্ড। চালাইজাল এন্ডের দিকে তিনটে নিউক্লিয়াসকে আমরা একসঙ্গে নাম দিচ্ছি। কেন নাম দিচ্ছি? কারণ ততক্ষণে ওদের তিনজনের মধ্যে একটা মেমব্রেন তৈরি হয়ে গেছে, পর্দা তৈরি হয়ে গেছে, তাকে আমরা বলছি অ্যান্টিপোডাল সেল। এইভাবে স্ত্রীলিঙ্গধারটির উৎপত্তি ঘটে।
তাহলে স্ত্রীলিঙ্গের মধ্যে আমরা পরিষ্কার যদি এখন ভাবি, আমরা কি দেখলাম, তাহলে তোমার ডিম্বক মূল, আর মানে তোমাকে আমরা ইংলিশে যদি বলি মাইক্রোপাইলার এন্ডের দিকে আছে 3টে নিউক্লিয়াস, তাই তো, চ্যালাইজার এন্ডের দিকে 3টে নিউক্লিয়াস, 6টা নিউক্লিয়াস, মাঝখানে আছে 2টো নিউক্লিয়াস, তাই তো, 3 3 6 আর এখানে 8টা। বাট সেল আছে কটা জানো, নিচে 3টে, উপরে 3টে, মাঝখানে একটাই সেল, ওটা মানে ডিপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত। তাহলে এই গঠনটাকে আমরা বলি 7 সেল 8 নিউক্লিয়েটেড স্ট্রাকচার। মানে এই কোশ্চেনে তোমাকে ঘুরিয়েও আসা যেতে পারে, হাউ 7 সেল 8 নিউক্লিয়েটেড স্ট্রাকচার আর ফর্ম, এক্সপ্লেইন দ্য প্রসেস। তখন আমরা কিন্তু এই পদ্ধতিটাই এক্সপ্লেইন করব। এবার দেখো, তাহলে তোমাকে একটা খুব ভালো কোশ্চেন আসছে তোমার বোর্ডের জন্য, তুমি খুব ভালো ইম্পর্টেন্ট ভেবে কোশ্চেনটা তৈরি করো, ঠিক এইভাবে লিখবে, হ্যাঁ, তাহলে খুব ভালো নাম্বার পাবে। তাহলে কি, স্ত্রীলিঙ্গ ধরের গঠন বর্ণনা করো, এটাই তোমার কোশ্চেন হয়ে গেল। আর এর পরের দিন চলো, এর পরের দিন আমরা পড়বো পরাগযোগ আর তার প্রকারভেদ। That means the pollination and the different type of pollination and some adaptive features to favor the cross pollination and self pollination. ওকে, তাহলে এই কোশ্চেনগুলো যেগুলো তোমাকে দিলাম সেগুলো আজকে অলরেডি লিখে নাও, আর এর পরের ক্লাসে আমরা এগুলোকে নিয়ে ডিসকাস করব। ওকে, আর তোমার কোনো যদি ডাউটস থাকে তুমি সেটা কমেন্ট বক্সে লিখবে, আমরা সেটা তোমাকে পরের ক্লাসে সেটাকে আমি আবার চেষ্টা করব তোমাকে বুঝিয়ে দিতে। তোমার জন্য, তোমার যদি কিছু ডাউট থাকে তুমি প্লিজ লেখো, তোমার জন্য আমরা কিন্তু, তুমি সিঙ্গেল একজন যদি হও, তোমার যদি ডাউট থাকে তোমার জন্যই আমি আবার বোঝাবো, কারণ এখানে তুমি একজন, তোমার ক্ষেত্রেও তুমিও ইম্পর্টেন্ট খুব আমার কাছে। ক্লিয়ার? তাহলে এইভাবে আলটিমেটলি করো, যদি দেখো তোমার এটা খুব সাহায্য হয়েছে, তোমার হেল্প হয়েছে, তোমার বুঝতে সুবিধা হয়েছে, তাহলে তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করো আর লাইক করো। তাতে আমার কি লাভ, আমার একটুখানি মোটিভেটেড হব আমি, যাতে আমার পরবর্তী ক্লাসটাকে আরো ভালো কিছু করবার কথা, আরো আমার উৎসাহ যোগাবে আমাকে। ক্লিয়ার? তাহলে ওকে, তাহলে আজকের মতো, কারণ আমাদের উদ্দেশ্যটা মানুষকে হেল্প করা, সেই জন্যই আমরা আলটিমেটলি ক্লাসটার কথা ভেবেছি, আর আমাদের কোনো এখানে স্বার্থ নেই। তাহলে তুমি যদি হেল্প হও, তোমার হেল্পটা তুমি অন্যের মধ্যেও ছড়িয়ে দিও। কারণ আমরা সবাই আলটিমেটলি একটা খুব ভালো মানুষ হতে চাই, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এতখানি, তাহলে পরের দিন আবার দেখা হবে পরের নতুন একটা টপিক নিয়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।